সংস্কার কমিশনের জনমত জরিপে মতামত, বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের ধরতে কমিশন গঠনের দাবি। বিশ্ববাজারে কমলেও দেশে লাগামহীন ছোলার দাম, কেজিতে বেশি গুনতে হচ্ছে 20 টাকা। রমজান সামনে রেখে মধ্যস্বত্বভোগীদের কারসাজির অভিযোগ। ভারত থেকে চোরাই পথে আসা নিম্নমানের চায়ে সয়লাব বাজার, অবিকৃত থেকে যাচ্ছে দেশীয় চা। সংকটের বৃত্ত ভেঙে রফতানি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শেখ হাসিনার পর এবার আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিচ্ছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দিলেও পরে তা সংশোধন করে চিফ প্রসিকিউশন জানায় এ বিষয়ে তথ্য জানাবে পুলিশের এনসিবি শাখা। করে প্রসিকিউশন আইজিবির দফতর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়ে গেছে। ইন্টারপোলেরটা অলরেডি রেড নোটিশ জারি হয়ে গেছে। এটা যখন আমরা আবেদন করেছি আমাদের তারপর ইমিডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা হয় না। রেড নোটিশ সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ফর্মাল ইয়ার মাধ্যমে, সেটা তখনই জারি হয়ে যায়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন রেড নোটিশ জারি হয়েছে কিনা সেটি জানাবে পুলিশের এনসিবি শাখা। এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করে রেখেছেন চিফ প্রসিকিউটর। সে বিষয়ে সরকারের তরফ থেকে অগ্রগতি জানানো হয়নি। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন। শুধু শেখ হাসিনাই নয়, দেশের বাইরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান, হাসান মাহমুদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে যাচ্ছে প্রসিকিউশন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পুলিশ সংস্কার কমিশনের জনমত জরিপে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধ চেয়েছেন বেশিরভাগ মানুষ। ক্ষমতার অপব্যবহার করে বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতেও কমিশন চেয়েছেন সচেতন নাগরিকরা। সংস্কার কমিশনের দাবি, প্রতিবেদন তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে জনমত জরিপ। সব পক্ষের মতামতের ভিত্তিতে নতুন বছরের শুরুতেই জমা হবে রিপোর্ট। মাসুদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। পরবর্তীকালীন সরকারও বিষয়টি আমলে নিয়ে গত অক্টোবরে 9 সদস্যের কমিশন গঠন করে। কমিশন কাজ শুরু করে পুলিশ সংস্কারে কেমন পুলিশ চাই শীর্ষক জনমত জরিপ শুরু করে। 15 দিনের জরিপে প্রায় 24,500 মানুষ মতামত দিয়েছেন। জরিপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধে। এরপর আছে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি বন্ধ এবং গুম, বিচার বহির্ভূত হত্যায় দায়ী পুলিশের বিচারে কমিশন গঠন। এমন একটা পুলিশ বাহিনী তৈরি হয় যাদের কাছে আমরা নিরাপত্তা পাই। রাজনৈতিক আশ্রয় থেকে বিরত থাকবে আর জনবান্ধব হিসেবে কাজ করবে। 999 সেবা, পুলিশ ক্লিয়ারেন্স, অনলাইন জিডি সহ পুলিশের 8টি সেবাধর্মী কাজের গতি বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে যদি আমরা এগুলা কার্যক্রমগুলো আরও বা এইভাবে সংস্কার করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই সেবাগুলোর মান আরও বেশি উন্নত হবে এবং জনগণের হয়রানিটা আসলে কমবে। সে যে বাসা পর্যন্ত যেতে পারবে সেটা নিরাপত্তা তার ছিল না। এখন যেহেতু সেই সুযোগটা আসছে, সেটাও সংস্কার হোক। সংস্কার কমিশন বলছে 54 ধারার অপব্যবহার বন্ধের পক্ষে। তার মধ্যে আমরা এটা চেষ্টা করেছি যাতে একটা সুপারিশ প্রণয়ন করা একটা রাজনৈতিক প্রভাবমুক্ত এবং জনগণের বন্ধু একটা পুলিশ আমরা দিতে পারব। জনমত জরিপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। জরিপটা দিয়েছিলামই পাবলিকের কনসেন্টটা নেওয়ার জন্য। পাবলিক পিপুল যে কনসেন্টটা দিয়েছে আমাদের, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা ভুক্তভোগী হয়ে এই কনসেন্টটা দিয়েছে। সেই জন্য আমরা মূলত তাদের কনসার্নের উপর জোর দিচ্ছি। জানুয়ারি 1 উইকে আমরা আশা করতেছি একটা রিপোর্ট আমরা তৈরি করতে পারবো। অপরাধ বিশ্লেষকরা বলছেন সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারকেই শুরু করতে হবে। কাঠামোগত যে পরিকল্পনা প্রণয়ন সেগুলো শুরু করতে হবে। শুরু করলে এর বাস্তবায়নের ফলাফলও যখন মানুষ দেখতে পাবে
তখন কিন্তু এটি রাজনৈতিক দলের সরকারের জন্য এগুলো অনুসরণ বা এগুলো ধারাবাহিকতা রাখা কিন্তু একটা চাপ তৈরি হয়। পঞ্চগড়ের বিএনপির সমাবেশে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সাকোয়া স্কুল মাঠে সকাল থেকেই আসতে শুরু করেন তারা। বোদা ও দেবীগঞ্জ উপজেলার নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে আসছেন আশপাশের এলাকার মানুষও। নেতাকর্মীরা বলছেন, সমাবেশ থেকে মূলত নির্বাচন ঘিরেই বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব। কাল ঠাকুরগাঁওয়ে আরেকটি সমাবেশ করার কথা রয়েছে বিএনপির। বাংলাদেশ সাম্য সম্প্রীতির বাংলাদেশ, আমাদের প্রিয় তারেক রহমান তার যে 31 দফা দ্বিতীয় দফা রেইনবো, সেই রেইনবোকে সামনে রেখেই মেসেজ দিতে চাই। বিএনপি গণমানুষের দল, বিএনপি স্বাধীনতা সংগ্রাম করার দল এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়া দল, মানুষের মুক্তির দল। গণতান্ত্রিকভাবে দেশকে পুনরুদ্ধার করার জন্য আমরা বিএনপি কাজ করবো, এটাই হলো আজকের উদ্দেশ্য আমাদের। নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ এখন হবে সম্প্রীতির বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ। এই মুহূর্তে পঞ্চগড়ের সাকোয়া স্কুল মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, সাম্য সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের সাকোয়া উপজেলায় যে সাকোয়া হাই স্কুলের মাঠে সমাবেশের আয়োজন করেছে বিএনপি, এবং সেই সমাবেশ ইতিমধ্যে শুরু হয়েছে, যেখানে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে উপস্থিত হয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা নেতাকর্মী যারা রয়েছেন, সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আজকে দেখছেন যে একটি উৎসব মুখর পরিবেশে এই সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য যে জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখানে তারা সবাই এক হয়েছেন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়েছেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য, যেখানে কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এখানে অংশগ্রহণ করবেন, এবং ইতিমধ্যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা মঞ্চে অবস্থান করছেন। আপনারা জানেন যে গত কিছুদিন যাবতই বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র চলছে, তারই প্রতিবাদ কিংবা তারই জবাব দেওয়ার জন্যই মূলত আজকে এই সম্প্রীতির যে ডাকে একটি জনসভার আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে সবাই যুক্ত হয়েছেন। এছাড়া নেতারা বলছেন যে এখান থেকে সম্প্রীতির যে ডাক দেওয়া হবে, তার মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি নির্বাচিত সরকার প্রয়োজন হবে, জনগণের জনপ্রতিনিধিত্ব করে এমন সরকার প্রয়োজন হবে, যে সরকার বাংলাদেশকে বিভিন্ন সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের একটি উদয় ঘটাবে। সেই প্রত্যয় নিয়ে কিন্তু তারা বলছেন যে সেখানে একটি নির্বাচন প্রয়োজন, সবার অংশগ্রহণে সব মানুষ যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যেই ভোটাধিকার প্রয়োগের জন্য বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল গত 16 বছর আন্দোলন করে এসেছিল, তার একটি নতুন করে একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগে তারা এবার এই সম্প্রীতির মাধ্যমে, নতুন সাম্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিচ্ছেন, সেখানে নির্বাচিত সরকারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেটা কিন্তু তার প্রত্যয় জানাচ্ছেন। আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6 বছর পর আজকে এই জনসভায় যুক্ত হচ্ছেন। সবশেষ 2018 সালের 23শে ডিসেম্বর এই মাঠে তিনি নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন। তার 6 বছর পর আজকে আবার এই মঞ্চে, এই মাঠে, এই সাকোয়া যে উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে তিনি আবার আসছেন সেই জনসভায়, যেখানে নতুনের বার্তা দেওয়ার জন্য তিনি আসছেন, যেখানে বলছেন যে সাম্য সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ করে এক করে সেই প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবেন। সেই প্রত্যাশা নিয়েই আজকে সমাবেশ হচ্ছে, যেখানে অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে তিনি তার বক্তব্য রাখবেন এখানে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সাকোয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে। জুলাই আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রংপুর সফরে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা, বাংলাদেশের আপামর মানুষ, এই ফেসিবাদী গণহত্যাকারী মানবতা বিরোধী যে দলটি আছে, তাকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আর রেলিভেন্ট হতে দেবে না। এর জন্য যদি আমাদেরকে আবারও রক্ত দিতে হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশের মানুষ নতুন এক রাজনৈতিক শক্তি, যে শক্তির নেতৃত্বে থাকবে তরুণরা, এমন একটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল প্রত্যাশা করে। ছাত্র তরুণরা মিলে
যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার কথা বলছি, এই রাজনৈতিক দল আমরা মনে করি নাগরিক কমিটি যে রাজনৈতিক ভাষা উৎপাদন করছে সেই ভাষার ভিত্তিতেই এই দলটি গঠিত হবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS মিলনায়তনে বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসেবে বাণিজ্যের দ্বার আরও উন্মোচিত হবে। Event is being held jointly. Dynamism created by the confluence of the Indian. We can unlock the vast. I'm just back from an informal consultation in Bangkok at the invitation of the Thai Foreign Minister, where the Foreign Ministers of Myanmar and Laos, Deputy Foreign Minister of China, and the Indian Foreign Secretary were present. This was on the situation in Myanmar. I told them in no uncertain terms that peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lost in the camps in Bangladesh can go back to their homes with security and rights. আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। রমজান সামনে রেখে গত 5.5 মাসে 20,365 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় 133% বেশি। অথচ দেশের বাজারে প্রতি কেজি ছোলা 107 থেকে 115 টাকা। শাখাওয়াতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন ভালো মানের ছোলার বুকিং রেট 680 থেকে 700 মার্কিন ডলার। সেই অনুযায়ী দেশের বাজারে প্রতি কেজি ছোলার দাম হওয়ার কথা 85 থেকে 87 টাকা, কিন্তু পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 107 থেকে 110 টাকা এবং ভালো মানের ছোলা 113 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। মূলত মধ্যস্বত্বভোগী চক্রের কবলে পড়ে ছোলার দাম নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদি বলে আপনারা স্লিপ দেন, রসিদটা দেন, রসিদ দিবেন না, এগুলো রসিদ দিতে পারবো না, এমনি ডেলিভারি নেন, যে দর হয়েছে ওই দরের কথা। তো ম্যাজিস্ট্রেট এসে ডিস্টার্ব করবে আমাদেরকে, ওনাদেরকে আর করতেছে না, ওনাদের কাছে যাচ্ছেও না। বছরে বাংলাদেশে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে 50 থেকে 60 হাজার মেট্রিক টন ছোলার প্রয়োজন হয়। তার বিপরীতে চলতি অর্থ বছরের 15 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ছোলা আমদানি হয়েছে 20,356 মেট্রিক টন। অথচ তার আগের বছর এই সময় আমদানি হয়েছিল 8,745 মেট্রিক টন। বুকিং রেট কম থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও বাজার নিয়ন্ত্রণে না আসায় বিস্মিত শুল্ক কর্মকর্তারাও। মধ্যবর্তী লেয়ারে যদি সরকার মনোযোগ দেয়, এখানে সরাসরি যদি ভোক্তার কাছে পৌঁছাতে পণ্যটা যদি সমস্যা না হয়, আমার মনে হয় যে এটা মূল্য ঠিকই থাকবে। 1 মাস আগেও আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং রেট ছিল 880 থেকে 900 মার্কিন ডলার, কিন্তু বুকিং রেট কমলো দেশের বাজারে দাম না কমানোর কারণ হিসেবে নানা অজুহাত দাঁড় করাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। বিশেষ করে এলসি খোলার ক্ষেত্রে বেঙ্গুলুতে ডলার মূল্য 120 থেকে 123 টাকা পর্যন্ত রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামনে কম বুকিংয়ে মাল আসবে, আপনার 680 700 ডলার মাল যখন আসবে তখন বাজার কি হয়ে যাবে, কমে যাবে। আগামী 1 মাসের মধ্যে আপনার বাজারটা সরবরাহ অনেক বেড়ে যাবে এবং ছোলার দাম রমজান আসার আগেই আপনার 100 টাকার নিচে চলে আসবে বলে আমরা আশা করতেছি। অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার 80% ছোলা আমদানি করা হয়। বাকি ছোলা ভারত থেকে আমদানি হয় স্থল বন্দর দিয়ে। হাজার হাজার মেট্রিক টন ছোলা নিয়ে আসা হচ্ছে অভ্রকুড়িতে। এখান থেকে বস্তাজাত হয়ে চলে যাচ্ছে খাতুনগঞ্জ সহ আশপাশের গুদামে। চট্টগ্রামের এসআক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। তৈরি পোশাক শিল্প না বাঁচলে মুখ থুবড়ে পড়বে দেশের অর্থনীতি। তাই অস্থিরতায় উস্কানিদাতাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম সচিব। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সচিব কথা বলেন। এ সময় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তৈরি পোশাক খাতে অটোমেশনের উপর জোর দেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান। এমন
পরিস্থিতিতে রোববার রাজধানীর একটি হোটেলে লেবার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রধান এই খাতটির চলমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শ্রম সচিব আর জানান অস্থিরতার উস্কানিদাতাদের চিহ্নিত করা হচ্ছে। যারা এখন উস্কানি দিচ্ছে সেই উস্কানি দাতাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, সেখানে আপনাদের সাহায্য সহযোগিতা যাচ্ছি এবং আমি এইটুকু বিশ্বাস করি যে আরএমজি আমাকে বাঁচিয়ে রাখতেই হবে নেক্সট 20 ইয়ার্সের জন্য অন্তত পক্ষে। এটি যদি আপনার ধ্বংস হয়ে যায় এই দেশের ইকোনমি কলাপস করবে। লেবার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী পোশাক খাতে অটোমেশন হলে 30% শ্রমিক চাকরি হারাবে। তবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এই বাস্তবতা মেনে নিতে হবে বলে মন্তব্য করেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান। মেশিনের সাথে আমাদের সম্পর্কটা হয়ে গেছে, কিছু করার নাই। এখন মেশিন আর মানুষের সম্পর্কটা ঠিক করার জন্য প্রথম হচ্ছে প্রস্তুতি, এবং প্রস্তুতি হচ্ছে একটা প্ল্যানিং যে আমাদের কত লোককে আমরা রিটেইন করতে পারবো। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে বৈশ্বিক বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশ। তাই এখন থেকে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেয়ার তাগিদ উঠে আসে আলোচনায়। ফিউচার অফ ওয়ার্কের একটা স্লোগান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মহাসংকটে দেশের চা শিল্প। পুরানো গাছ, ভারত থেকে নিম্নমানের চা আমদানি ও অবৈধ পথে প্রবেশ, সিন্ডিকেট ও অনিয়ম সহ নানা কারণে সর্বোচ্চ উৎপাদনের পরও হুমকির মুখে এই শিল্প। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারাচ্ছে বাংলাদেশের চা। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান চা বাগান মালিকদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। ফাঁকি দিতে গিয়ে আপনি 100 টাকা, 120 টাকা, 130 টাকা রেটে আপনি চা বিক্রি করে দিচ্ছেন। অপশনে কি তাহলে মানুষ 200 টাকায় চা কিনবে? বাংলাদেশ চা বোর্ড প্রধানের মুখে এমন ক্ষোভ চা শিল্পের দৈন্য দশা নিয়ে। তার মতে শ্রমিক সংকট, অব্যবস্থাপনা, কালোবাজারে চা বিক্রির কারণে এ খাত রুগ্ন অবস্থায় পতিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2001 সালে দেশে চা উৎপাদন হয় 5,31,00,000 কেজি। ওই বছর চা রপ্তানি হয় 1,30,00,000 কেজির মতো। 2023 সালে 169টি বাগানে চা উৎপাদন হয় 10,29,00,000 কেজির মতো, আর রপ্তানি হয় মাত্র 10 লাখ কেজি। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারাচ্ছে বাংলাদেশের চা। এই গাছগুলোর বয়স 100 বছর পেরিয়ে গেছে। এই গাছগুলো থেকে এখন আর মানসম্পন্ন চা উৎপাদন সম্ভব হচ্ছে না। তারা যদি প্ল্যান্টেশনটা চেঞ্জ করে ফেলে তখন আমাদের প্রোডাকশনটা আবার সেই হাই ইল্ডিং যে প্ল্যান্টের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা আবার বৃদ্ধি পাবে। এদিকে ভারত থেকে আমদানি ও চোরাই পথে নিম্নমানের চা দেশের অভ্যন্তরে প্রবেশ করায় দেশের চা অবিকৃত অবস্থায় পড়ে থাকে, আর বাগান মালিকদের অনিয়মের কারণে চায়ের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। যারা এই স্মাগলিং করতেছে তাদের শুটেড সাইড ওই জায়গায় মেরে ফেলতে হবে। একেবারে কম দামে একজন টি ট্রেডার চা পেয়ে যাচ্ছে, সে অকশনে কেন 200 টাকা 250 টাকা দিয়ে চা কিনবে? এই যে লুটপাটটা হয়েছে সেটা তো আগে হয়েছে। এখন যেটা করছি আমরা সবাই মিলে, আমরা এটাকে এই ইনকিউবেটরে দিয়ে আমরা এটাকে বাঁচানোর চেষ্টা করছি। বর্তমানে হেক্টর প্রতি দেশে চা উৎপাদন হয় 1,740 কেজি। মানসম্পন্ন চায়ের উৎপাদন বৃদ্ধি করে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিমুখী করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ প্রথম ধাপে দেশে ফিরেছেন টি-20 স্কোয়াডের 4 জন এবং কোচিং স্টাফের 1 সদস্য। বিকেলে ফিরবেন আরও 7 জন, বাকিরা আসবেন সোমবার। প্রথম ধাপে আসা সদস্যরা হলেন জাকির আলী অনেক, হাসান মাহমুদ, তাসকিন, নাহিদ রানা এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও টি-20তে প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের ক্লিন সুইপ করেছে বাংলাদেশ। সোমবার সকালে 2 ক্রিকেটার আর রাতে আসবেন আরও 4 জন। লিটন কুমার দাস আসবেন বিকেল 5টায়। দেশে ফিরেও খুব একটা বিশ্রামের সময় পাবেন না ক্রিকেটাররা, নেমে পড়তে হবে বিপিএলের জন্য। ক্যারিবিয়ান সিরিজের সাফল্য বিপিএল ও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখতে চান ক্রিকেটাররা। দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশিরভাগ তারা নিজেরা ইনভলভ থাকতেছে, তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। তাদের
মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে, মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে, হয়তো ভবিষ্যতে আরও করবে। কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায়। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়।